আমরা যেটা করি স্কিন বিতে সেটা হচ্ছে যে আমরা বেস্ট জিনিস দিই। এই যে আমরা যে মানুষের ব্লাডটা কালেক্ট করছি ফর পিআরপি, তো সেটা তো একটা জায়গায় কালেক্ট করতে হয়, যেমন কোনো টিউবে। তো আমরা কিন্তু কখনোই স্কিন বিতে নর্মাল টিউব দিই না, এটা আমাদের সমস্ত পেশেন্টরাই জানে। উই অলওয়েজ গো হেড উইথ জিএফসি, গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যে টিউবসগুলো হয়, দোজ আর মাচ মোর কোয়ালিটি ওয়াইজ বেটার এবং রেজাল্টও ভালো আনে। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন ডক্টর দৈপায়িকা চক্রবর্তী। উনি একজন কসমেটোলজিস্ট। ওনার মুখে আজকে আমরা জেনে নেব ওনার কাজের কিছু কথা। নমস্কার দৈপায়িকা। নমস্কার। কেমন লাগছে এখানে খুব এসে? ভালো লাগছে। আচ্ছা, এই যে কসমেটোলজিস্ট তুমি একজন, এই পেশায় এলে কি করে? শুরুর কথাটা যদি একটু বলো। একদম। আমার এই পেশায় হয়েছে আজকে প্রায় ৫ বছর। তো প্রথমে এই কসমেটোলজি কোর্সটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট স্কিন আর হেয়ারের উপরে আমরা কাজ করে থাকি। তো এটার কোর্সটা আমি করেছিলাম প্রায় ৬ বছর হয়ে গেছে। তার আগে ডাক্তারির পরে এই কসমেটোলজি নিয়ে পড়াশোনা করা এবং তার সাথে আমি প্র্যাকটিস শুরু করি। প্রথমে কিছু হসপিটাল, যেগুলো আমাদের শহরের নামি দামি হসপিটাল, সেখান থেকে শুরু করি, কিছু ক্লিনিক্স থেকে শুরু করি। তারপর নিজের ক্লিনিক খুলে নিই হাওড়াতে। হাওড়ার পরে আমার এই ২ বছর হলো আজকে কলকাতায় পা রাখা, সেইভাবেই চলছে। আচ্ছা, তো এই কসমেটোলজি বলতে আমরা কি বুঝবো? তোমার কাজের কথাটা যদি একটু খুলে বলো। একদম। কসমেটোলজি ইজ সামথিং যেটা উই বেসিক্যালি ডিল উইথ স্কিন অ্যান্ড হেয়ার। তো স্কিনের যে সমস্যাগুলো থেকে থাকে, যেটা বিউটিটাকে এনহান্স করতে পারে, স্কিনের সৌন্দর্যটাকে এনহান্স করতে পারে, সেটার উপরে আমরা কাজ করি। তার সাথে চুলের, যাদের চুল পড়ে যাচ্ছে অথবা চুলের কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা অবশ্যই সেখানে ট্রিটমেন্ট করে থাকি। তো এটা পুরোপুরি ট্রিটমেন্ট বেসড, দিজ আর বিউটি ট্রিটমেন্টস। এই ট্রিটমেন্টসগুলো আমরা মোটামুটি ১৬ বছর থেকে বয়স থেকে শুরু করে ৭০ বছর অবধি প্রত্যেকের জন্যই ট্রিটমেন্টস আছে। যাদের যেরকম সমস্যা তাদের জন্য সেরকম চিকিৎসা। আচ্ছা, এই যে এত চুল পড়ে যাচ্ছে, চুল পড়া এখন খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছেলেদের ক্ষেত্রে বেশি, মেয়েদের ক্ষেত্রে একটু কম। কিন্তু টাক পড়ে যাচ্ছে, অ্যালোপেশিয়া। সেই বিষয়টা নিয়ে যদি একটু বলো। এটাতে তোমাদের কসমেটোলজিসে কি রেমেডি আছে? রাইট। অ্যাকচুয়ালি মানে চুলের সমস্যা উভয়ের ক্ষেত্রেই, মানে সে পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখন খুব মানে যে বেড়েছে সেটা কিন্তু বোঝা যায়। তার কারণ আমাদের ইকুয়ালি যেরকম উইমেন পেশেন্টস আছে ফর অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তেমনি কিন্তু মেল পেশেন্টসও আছে। তো এই দুটোর ক্ষেত্রেই আমরা যেটা ট্রিটমেন্ট দিয়ে থাকি, আমরা নন ইনভেসিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। মানে আমরা অনেক সময় শুনেছি যে চুলের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে বা কোনো সার্জারি করাচ্ছে, এই ধরনের কেসেস। তো সেইগুলো না করে আমরা যেটা করি, আমরা নন ইনভেসিভ টেকনোলজিতে, যেমন হেয়ার পিআরপি হয়, হেয়ার এক্সোজোম থেরাপি হয়, তো সেই জিনিসগুলো কিন্তু করে আমরা হেয়ার ফলটাকেও কন্ট্রোল করি এবং তার সাথে কিন্তু নিউ হেয়ার গ্রোথ, মানে ড্রাস্টিক নিউ হেয়ার গ্রোথ উইদিন ওই ২ থেকে ৩ মাসের মধ্যে কিন্তু ভিজিবলি সেটা আমরা এনে দিই। এবং অবশ্যই সেটা দেখতে হবে যে আমরা আগে পেশেন্টকে অ্যাসেস করে নিই যে তার মানে কিরকম ফলিকেলসগুলো আছে। হেয়ার ফলিকেলস যদি ভালো থাকে, যদি ঠিকঠাক থাকে, তার বয়স ইভেন মানে ৬০ বছরের ঊর্ধ্বেও হোক না কেন, তারপরেও কিন্তু ফুল গ্রোথ হেয়ার ন্যাচারালি আসবে যদি আচ্ছা, ফলিকেলসগুলো থেকে থাকে। আচ্ছা। এটা আমাদের তো জানা নেই, সেই জন্যই তো আজকে এক তোমার সঙ্গে কথা বলা, অনেক একদম। কিছু জানতে পারছি। আচ্ছা, এই যে হেয়ার ট্রিটমেন্ট, এতে কোনো রিস্ক আছে? না, অ্যাবসোলিউটলি না। এই জায়গাটায় আমি বলতে চাই, আমরা যে ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করি সেটা হচ্ছে ইট ইজ অ্যাবসোলিউটলি অ্যাবাউট নন ইনভেসিভ। মানে কোনো রকম আমরা সার্জারি পারফর্ম করি না পেশেন্টের উপরে। আমরা যেটা করি, হয়তো পিআরপি যেটা বললাম, যে মানুষের নিজেরই ব্লাড, সেটাকে একটুখানি নিয়ে তার প্লাজমাটাকে আমরা মানে করি, প্রক্রিয়া করি। তারপরে আমরা সেটাকে প্রসেসিং করে নিয়ে সেটা মানুষের মাথায় দিয়ে দিই। তো দিস ইজ আ বেসিক প্রসিডিওর, এতে কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না। এবং এক্সোজোম বেসিক্যালি আসে ফ্রম গোলাপের স্টেম সেল থেকে। তো দ্যাট ইজ অলসো ভেরি ন্যাচারাল। তো এই জিনিসগুলো খুব ন্যাচারাল পদ্ধতিতেই কিন্তু আমরা করতে পারি এবং এখানে যেহেতু কোনো রকম আমরা
জেনারেল অ্যানাস্থেশিয়া দিচ্ছি না বা কোনো রকম বাইরের কোনো ওষুধ অ্যাজ দিচ্ছি না, তো তার জন্য কিন্তু রিস্ক ফ্যাক্টর এখানে একদমই জিরো। আচ্ছা। ইটস ভেরি সেফ প্রসিজিওর, করতে সময় লাগে অ্যারাউন্ড 1.5 আওয়ার্স, 1 ঘন্টা 30 মিনিট লাগলো, কিন্তু তার মধ্যেই কিন্তু ইন ক্লিনিক সেই প্রসিজিওরটা হয়ে যায় এবং পেশেন্ট নিজেও বাড়ি যেতে পারবে, সব কাজ করতে পারবে, তার যদি কোনো অনুষ্ঠান থাকে সেটাও অ্যাটেন্ড করতে পারবে, তো কোনো অসুবিধা নেই আচ্ছা, ট্রিটমেন্টের সাথে। আচ্ছা, এটা কি খুব এক্সপেন্সিভ? একেবারেই নয়। ইউজুয়ালি ট্রিটমেন্টগুলো ভ্যারি করে নানান জায়গায় নানান রকম। আমরা যেটা করি স্কিন বিতে সেটা হচ্ছে যে আমরা বেস্ট জিনিস দিই। এই যে আমরা যে মানুষের ব্লাডটা কালেক্ট করছি ফর পিআরপি, তো সেটা তো একটা জায়গায় কালেক্ট করতে হয় যেমন কোনো টিউবে। তো আমরা কিন্তু কখনোই স্কিন বিতে নরমাল টিউব দিই না। এটা আমাদের সমস্ত পেশেন্টরাই জানে। উই অলওয়েজ গো হেড উইথ জিএফসি, গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট যে টিউবসগুলো হয়, দোজ আর মাচ মোর কোয়ালিটি ওয়াইজ বেটার এবং রেজাল্টও ভালো আনে। তো সেই টিউবস আমরা দিয়ে আমরা কিন্তু মোটামুটি মানুষের সাধ্যের মধ্যে রাখি, যাতে তারা মাসে মাসে অন্তত, কারণ এই ট্রিটমেন্টগুলো একবার করালে হয় না। মানে আমি যে একবার পিআরপি করলাম ফুল গ্রোথ হেয়ার এসে গেল তা নয়। না। 30 দিনে সে রেজাল্ট বুঝতে পারবে, কিন্তু তারপরে তাকে আরও কয়েকটা সেশন নিতে হবে। তো তার জন্য যে সে যাতে মাসে মাসে জিনিসটা কন্টিনিউ রাখতে পারে এবং করাতে পারে চিকিৎসাটা, তার জন্যই কিন্তু আমরা এটাকে খুব বাজেটের মধ্যেই রেখেছি, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, মোটামুটি কতদিন লাগে? সাধারণত যখন মানুষ আমাদের কাছে আসে যখন তাদের গ্রেড 3 বা গ্রেড 4 অ্যালোপেশিয়া হয়ে যায়। Yes. গ্রেড 1-2 তে সবাই ভাবে নিজেরাই চিকিৎসা হুম, করে হুম, নেবো বা ওষুধ খেয়ে হয়তো হয়ে যাবে। সেটা হয় না। আল্টিমেটলি সেই গ্রেড 3-4 এ চলেই যায়। তো তখন যখন আসে 4 থেকে 6 মাস ম্যাক্সিমাম টাইম লাগে, কিন্তু আমরা হেয়ার গ্রোথ ফেরত এনে দিই। তার মানে পেশেন্টরাও বুঝতে শুরু করে, তারাও দেখতে পায় যে চুলের মধ্যে গ্রোথ এসে গেছে এবং আস্তে আস্তে তারপর যদি তারা আরও মনে করে যে না আমার আরও ভলিউম হুম, দরকার, আরও চুলটা হুম, লম্বা হুম, হুম। দরকার, ভালো দরকার, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ রাখি। আচ্ছা, এই যে গ্রোথটা হয়ে গেল, আবার কি এটা হবার সম্ভাবনা থাকে? একদম। এইটা একটা খুব ভালো কোয়েশ্চেন, যে কারণ মানুষকে আমরা তো গ্রোথটা এনে দিলাম। তো এটা কি আবার পড়ে যেতে পারে? ফার্স্ট অফ অল, এই যে ট্রিটমেন্টের দ্বারা যে হেয়ার আসছে, এগুলো কিন্তু পার্মানেন্ট হেয়ার। এগুলো অ্যাবসোলিউটলি মানুষের এটা ট্রান্সপ্লান্টেড হেয়ার নয়। ঠিক আছে? যে অন্য জায়গা থেকে বসিয়ে আমরা করলাম। হুম। এটা ন্যাচারালি গ্রোথ নিচ্ছে। আচ্ছা। একটা ন্যাচারাল স্ক্যাল্প, তার মধ্যে থেকে ন্যাচারালি গ্রোথ নিচ্ছে। তো দিস হেয়ারস আর পার্মানেন্ট। কিন্তু যদি এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া তো আমাদের জেনেটিক ফ্যাক্টর থেকে কাজ করে। তো লাইফস্টাইল ম্যাটার্স আ লট। যেমন আমাদের ডায়েট, আমাদের যে মানে লাইফস্টাইল যেরকম, আমরা কিরকম এক্সারসাইজ করছি কিনা, কি কি খাবার খাচ্ছি, তারপরে কোনো ব্যাড হ্যাবিটস আছে কিনা, এই সব কিছু মিলিয়েই আমাদের শরীরটা। তো সেই জায়গাগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু হেয়ার লস হয় না। কিন্তু যদি খাবার ভালো খাওয়া হচ্ছে না, শরীরের উপর অত্যাচার হচ্ছে, স্ট্রেস প্রচণ্ড, ঘুমোচ্ছে না মানুষ, তখন সেক্ষেত্রে কিন্তু হেয়ার ফল হতে লস বাধ্য। করার সম্ভাবনা আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে গ্রে হেয়ার, এটার ব্যাপারে তোমরা কি করো? গ্রে হেয়ারে অনেস্টলি কোনো চিকিৎসা হয় না। কিন্তু যারা 30-এর মধ্যে, যেসব মানুষেরা, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, 30-এর মধ্যে যারা থাকে, তাদের পক্ষে কিন্তু এই গ্রে হেয়ারটাকে রিভার্স করা কিন্তু অ্যাবসোলিউটলি পসিবল। কারণ তাদের তো ন্যাচারালি গ্রে হেয়ার আসেনি। তাদের যে কারণে এসছে সেটা হচ্ছে বডির মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা লিভারে কোনো প্রবলেম বা অন্য কোথাও কিছু একটা ইস্যু থেকে এসছে। তো সেই হেলথটাকে আমরা কারেক্ট করি। সেই জায়গাটাতে কিছু টেস্ট থাকে, সেগুলোকে করতে দেওয়া হয়। তারপর কিন্তু আমরা এগোই যে আস্তে আস্তে কিভাবে রিভার্স করা যায়। যেমন এক্সোজোম গ্রে হেয়ারের জন্য ওয়ান অফ দ্য প্রুভেন থেরাপিস, যে গ্রে হেয়ারকে রিভার্স করে দিচ্ছে। আচ্ছা। ইভেন সেটা 50 বছরেও করছে। ইনফ্যাক্ট আমি তো 30 অব্দি বললাম, সেটা ন্যাচারালি একদমই সম্ভব। কিন্তু অনেকের দেখা যাচ্ছে যারা 50 ইয়ার্স এজ, তারা গ্রোথের জন্য হেয়ার এক্সোসোম নিচ্ছে, অথচ তাদের যখন গ্রোথটা হচ্ছে তাদের সব চুল পাকা, কিন্তু যখন গ্রোথ হচ্ছে তখন আসছে পুরো কালো চুল। আচ্ছা, সো এটা মানে দিস ইজ নর্মাল। আচ্ছা। আচ্ছা, এজের সাথে সাথে তো স্কিন চেঞ্জ হতে থাকে। তো সেই ব্যাপারে তোমরা কিভাবে হেল্প করো? স্কিন অফকোর্স এজের সাথে চেঞ্জ হতে থাকে, বাট যেটা আমি সবসময় সবাইকে বলি, যে বয়স বাড়তেই পারে কিন্তু স্কিনের বয়স যেন কখনো না বাড়ে। তো সেজন্য আমরা যেটা করি, আমাদের 25 বছর যখনই হয় সবার ক্ষেত্রেই আস্তে আস্তে কোলাজেনটা লস হওয়া শুরু করে। ঠিক 25 থেকেই কিন্তু কোলাজেন লস হওয়া শুরু করে। আমরা ফেসের মধ্যে বিভিন্ন রকমের এজিং সাইন্স দেখতে পাই, যেমন আন্ডার আইজের তলায় সেখানে রিঙ্কলস চলে আসে, ফ্যাট লস হতে শুরু করে, গালের স্কিনটা ঝুলতে শুরু করে, এই জ লাইনে স্যাগিং আসতে শুরু করে। ঠিক আছে? এই ধরনের ছোট ছোট, এই পুরো আইব্রোজ স্যাগিং হয়, এইখানে ফোরহেডের রিঙ্কলস আসে। তো এইগুলো অনেকের ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে 25-এর পর থেকে শুরু হয়, 30-এ গিয়ে সেটা ভিজিবল হয়, 35-এ আরও ভালোভাবে ভিজিবল হয়। এইভাবে আমাদের এজিংটা শুরু হয়ে যায়। তো
তো আমরা যেটা করি, আমরা অ্যান্টি এজিং প্রসেস মোটামুটি 30 ইয়ার্স পেশেন্টের কাছ থেকেই শুরু করে দিই, 28 থেকে 30-এর মধ্যে আমরা শুরু করে দিই। তো ন্যাচারালি আগেন, যেহেতু আমার স্কিন বির কনসেপ্টটাই হচ্ছে আমরা পুরোপুরিভাবে ন্যাচারাল ট্রিটমেন্ট দিই, যেটা শরীর থেকে যে রিকভারিটা হবে সেটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস করে একেবারে দিতে ভেতর পারবে না। থেকে আর কি। একদম, যেমন বোটক্স ফিলার এগুলো সাময়িক, এগুলো অফকোর্স ঠিক করে স্কিনকে, কিন্তু সেটা কিন্তু 6 মাসের জন্য, আবার 6 থেকে 8 মাস পরে আবার সেটা রিপিট করতে হবে। কিন্তু whereas যদি আমি শরীরকেই বাধ্য করি যে আবার ইউথফুল থাকতে, ন্যাচারাল কোলাজেন প্রোডাকশন করতে, তাহলে কিন্তু আমাদের স্কিন এমনিই মেনটেন থাকবে কিছু সাধারণ স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। যেমন আমি বললাম যে পিআরপি করা যেতে পারে, হাইফু ট্রিটমেন্ট করা যেতে পারে ফেসের জন্য। হাইফু কি করে, হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, সেটা গিয়ে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন বৃদ্ধি করে এবং স্কিনকে ঝুলতে দেয় না, রিঙ্কলস আসতে দেয় না, এবং এই সমস্তটা কিন্তু নন ইনজেক্টেবল, কোনো ইনজেকশন ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করি। তো সেইভাবে আমরা অ্যান্টি এজিংয়ের দিক থেকে দেখি। এবার যার যেটা প্রবলেম, যার নেসোলেবিয়াল ফোল্ড এসে গেছে, এই জায়গাটা ভাঁজ এসে গেছে, স্মাইল লাইন বা নেসোলেবিয়াল ফোল্ড যেটা আমরা বলি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই পিআরপি ট্রিটমেন্ট করে বা স্কিন বুস্টার বা হয়তো যেটা বললাম হাইফু, এই ধরনের জিনিস দিয়ে ন্যাচারালি কিন্তু স্কিনটাকে টান টান রাখি। ফেস লিফট হয়, নন সার্জিক্যাল ফেস লিফট এগুলোকে বলে। তো নন সার্জিক্যাল ফেস লিফট উইথাউট এনি কাইন্ড অফ সার্জারি, উইথাউট এনি কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইনজেকশনস আমরা কিন্তু এই জিনিসটাকে মেনটেন করতে পারি। আচ্ছা, জ লাইনটা কিভাবে ঠিক করছো, যেটা বয়সের সাথে সাথে একদম, হচ্ছে? জ লাইন ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। আর এখন তো ভীষণ ফ্যাসিনেশন জ লাইন নিয়ে, বিকজ এই জায়গাটা আমাদের ডিটারমাইন করে এজটা। একটা তো চোখের নিচে, আর একটা হচ্ছে যে এই জায়গাটা, এটা খুব ডিটারমাইন করে যে আমাদের বয়স কত। যাদের খুব ভারী জ লাইন হয়ে গেছে, মানে ডাবল চিন এসে গেছে, গালে ফ্যাট জমে গেছে, তাদেরকে কিন্তু অটোমেটিক বয়স্ক দেখায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ফার্স্ট অফ অল যে এইখানের ফ্যাটটাকে রিডিউস করি। আগেন, কোনো রকম সার্জারি নয়, কোনো রকম সার্জারি ছাড়াই কিন্তু এই যে জ লাইনের ফ্যাট, এই নেকের ফ্যাট, এইটাকে আমরা ডাবল চিনটাকে রিডিউস করি। তারপরে আসে লিফটিংয়ের কাজ। এবার লিফটিংয়ের জন্য আমরা হাইফু ব্যবহার করে থাকি, এবং আরএফ বলে একটা ট্রিটমেন্ট হয়, যেটা তো ভীষণই মানে রিল্যাক্সিং ট্রিটমেন্ট। আরএফ হচ্ছে জাস্ট একটা প্রোব যেটা আমরা স্কিনের মধ্যে ঘোরাই, এবং ওর যে এনার্জিটা, মানে রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জিটা স্কিনে যাচ্ছে, সে অটোমেটিক স্কিনে কিন্তু একটা সুন্দর কোলাজেন প্রোডাকশন করছে এবং জ লাইনটাকে টাইটেন করে দিচ্ছে। তো এইটা জ লাইনের জন্য মোটামুটি 3 থেকে 4টে সেশন লাগে, এবং 3 থেকে 4টে সেশনের মধ্যেই পেশেন্টের পুরো একদম সুন্দর জ লাইন। তারপর কি তোমরা কোনো টাস্ক দিয়ে দাও, কোনো এক্সারসাইজ বা অফকোর্স কিছু? এক্সারসাইজের বলতে ফেসের তো কোনো অ্যাজ সাচ আমরা যোগা বারণ করি, কারণ এতে মাসেল স্ট্রেচ হয় এবং অন্য প্রবলেম দেখা দিতে পারে। বাট যেটা সবসময় ডায়েটটাকে প্রপারে রাখা, যে কোনো জায়গায় ফ্যাট যাতে না জমে, তার জন্য আমরা তো সরিয়ে তো দিলাম, ক্রিওর তো করে দিলাম জিনিসটাকে, কিন্তু এবার মেনটেনেন্স হচ্ছে হয়তো 6 মাসে 4 মাসে 6 মাসে আমাদের একটা ওই মেডিফেশিয়াল নিতে হয়, এবং তার সাথে একটু ডায়েটটাকে নর্মালে রাখা, খুব বেশি ফ্যাট জাতীয় খাবার না খাওয়া, জাঙ্ক ফুড না খাওয়া, এই জিনিসগুলো কন্ট্রোলে থাকলেই কিন্তু এই জ লাইনটা অটোমেটিক কন্ট্রোলে থাকবে। আর মুখে যদি কোনো স্পট থাকে বা মেচেতা, যেগুলো বয়স হলে পড়ছে Right. 40 প্লাসের, তো সেটা নিয়ে কি আছে তোমাদের ট্রিটমেন্ট? একদম, মেচেতা বা মেলাজমা যেটা আমরা বলি, সেটা কিন্তু শুধু বয়সের জন্য আসে না। মানে ওর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস ইজ হরমোনস। যখন দেখা যায় যে কারুর প্রেগনেন্সি, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় মেনলি শুরু হয় এই মেলাজমার প্রবলেমটা, তারপর আস্তে আস্তে 40-এ গিয়ে সেটা খুব একটা মানে বাড়াবাড়ি আকার ধারণ করে। তো তখন এই হরমোনসগুলো ফ্লাকচুয়েট করেই বলেই কিন্তু আজকে মেয়েদের মধ্যে মেলাজমা হয়। আর ছেলেদের মধ্যে সিমিলারলি হয় বিকজ অফ সান এক্সপোজার। মানে রোদ্দুরে যত, ছেলেদের তো বাইরে কাজ থাকে এবং তারা প্রচণ্ডভাবে রোদ্দুরে সান এক্সপোজড হয়, সানস্ক্রিন ব্যবহার করে না, যার ফলে কিন্তু ছেলেদের মধ্যেও এই মেলাজমার প্রবলেমটা দেখা যায়। এবার মেলাজমা তো নন কিউরেবল, এভরিবডি নোজ দ্যাট, যে মেলাজমা পার্মানেন্ট কিওর বলে কিছু হয় না। কিন্তু আমরা যেটা করি, আমাদের যে লেটেস্ট টেকনোলজিস আছে, আমাদের যে লেটেস্ট এনার্জি ডিভাইসেস আছে, যেমন আমি বলছি যে পিল, এমন ধরনেরও পিল আছে যেটা কিন্তু মেলাজমাকে পুরোপুরিভাবে একদমই কম করে যায়, যাতে সামনের মানুষটার বুঝতে না পারে যে তার মেলাজমা বা মেচেদা কিছু আছে, বা অন্য কোনো পিগমেন্টেশনের ক্ষেত্রেও সেগুলো যে যাতে মানে সামনের মানুষও বুঝতে না পারে, আমরা সেই অনুযায়ী জায়গাটাকে নিয়ে চলে যাই। তো এবার হচ্ছে লাইফস্টাইল, আগেন লাইফস্টাইল মেনটেনেন্স, সেটা করতেই হবে। যেমন রোদ্দুর থেকে প্রোটেকশন নিতেই হবে, সানস্ক্রিন ইউজ করতেই হবে, বিচের ধারে গেলে ডাবল সানস্ক্রিন, এবং কোথাও ঘুরতে গেলে স্পেশালি যদি মানে সি বিচ বা এরকম হয়, সেখানে ওরাল সানস্ক্রিন, যেটা খাওয়া যায়, এক ধরনের ওষুধ ফর্ম হয়, তো সেই ওরাল সানস্ক্রিন কিন্তু আমরা ভ্যাকেশনের 10 দিন আগে অবশ্যই নেওয়া শুরু করে দিতে বলি। ওরাল সানস্ক্রিন সম্পর্কে আমরা ঠিক জানি না।
একদম ওরাল সানস্ক্রিন ইজ সামথিং যেটার মধ্যে সান থেকে প্রোটেক্টিং ইউভি রেজ যেটা আসছে সেই ফ্যাক্টরসগুলো ওই ট্যাবলেটটার ক্যাপসুলটার মধ্যে থাকে। আছে। তো এটা যদি প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে বা বেরোনোর 1 ঘন্টা আগে একটু নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সানস্ক্রিনও অনেক সময় লাগাতে হয় না। ন্যাচারাল এনভায়রনমেন্ট শুধু ওরাল সানস্ক্রিন খেলেই যথেষ্ট। এবার আমি বাইরে ঘুরতে গেলাম তখন তো অবশ্যই খেতে হবে, কারণ বাইরে গেলেই একটা ট্যান পড়বেই, এটা প্রত্যেকের হ্যাঁ, ক্ষেত্রেই হয়। পড়বেই। বাইরে গেলেই একটু ট্যান পড়ে, তো হুম, সেটা হুম। যাতে না পড়ে তার জন্য ভ্যাকেশনের 10 দিন আগে থেকে ওরাল সানস্ক্রিন খাওয়া, ভ্যাকেশনের টাইমে খাওয়া, এইটা একটু মেনটেন করে নিতে হবে। আর ফেসিয়াল নিয়ে কিছু বলো। ফেসিয়াল তো ফেসিয়াল খুব ভাস্ট একটা টার্ম। এবার আমরা যেটা করি আমরা অবশ্যই উই ডু মেডিফেশিয়ালস। মেডিফেশিয়ালস মানে হচ্ছে ইট ইজ আ কম্বিনেশন অফ মেডিকেল ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফেসিয়াল। ফেসিয়াল কথাটা মানেই হচ্ছে যে সেখানে একটা লাক্সারি থাকবে, সেখানে একটা মানে খুব রিল্যাক্সিং ব্যাপার থাকবে। তো সেই জায়গাটা তো আমাদের থাকেই, যেখানে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ বা আরও নানান রকম যে পদ্ধতিগুলো থাকে সেটাতে সেই ফ্যাক্টরটা থাকেই। তার সাথে যে মেডিকেল ট্রিটমেন্ট সেটাতে আমরা কি করি, মানুষের স্কিন কনসার্ন অনুযায়ী, সাপোজ কারুর অ্যাকনে আছে তো তাদেরকে আমরা অ্যাকনে মেডিফেশিয়াল রেকমেন্ড করি। কারুর আচ্ছা। স্কিনের দাগ আছে, পিগমেন্টেশন হয়ে গেছে বা স্কিনে ট্যান পড়ে গেছে তখন তাদেরকে আমরা ইনস্টাব্রাইট রেকমেন্ড করি। বা ওকে। কারুর, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের মেডিফেশিয়ালের না মানে রেঞ্জ আমাদের করা আছে কাস্টমাইজড। সেগুলো অনুযায়ী আমরা পেশেন্টের সমস্যা অনুযায়ী সেই ট্রিটমেন্টটা বলি। কতদিন অন্তর করা উচিত এগুলো? প্রতি মাসে? মেডিফেশিয়াল অ্যাকচুয়ালি প্রত্যেক মাসেই, হুম, যখন মানুষ শুরু করে যে সেটা একটা স্কিনের প্রবলেম নিয়ে হুম, আসছে, হুম। সেটা স্কিনে পিগমেন্টেশন হতে পারে বা স্কিনের বার্ধক্য ভাব হতে পারে, যে ট্যান এজিং হতে এসে পারে। গেছে, ট্যান হতে পারে, ফাইন লাইনস রিঙ্কেলস হুম, এসে হুম, গেছে। হুম, অনেকেই আছে যে পিআরপি নিতেও ভয় পায়, কোনো হুম, রকম ইনজেকশন করতে চায় না, হুম, হুম। কোনো রকম এই করতে চায় না, তখন তাদের ক্ষেত্রে কি চিকিৎসা, তারা লেজারও করতে চায় না এমনকি, ঠিক আছে, তখন তাদেরকে এই মেডিফেশিয়ালগুলো রেকমেন্ড করা হয়। কারুর খুব স্কিন ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, মানে খুব ড্যামেজ বোঝা যাচ্ছে, বেরিয়ার ভেঙে গেছে, তো সেক্ষেত্রে তো আমরা কোনো কিছুই ট্রিটমেন্টই করতে পারবো না যতক্ষণ না স্কিনটা রিপেয়ার হচ্ছে। তখন আমরা দিই ইন্টেন্স ডার্মা রিপেয়ার মেডিফেশিয়াল। তো ওকে। এইরকম বিভিন্ন আমাদের প্রায় 21 থেকে 22টা রেঞ্জ আছে মেডিফেশিয়ালের। তো প্রত্যেকের জন্য আলাদা মানে আলাদা তোমরা স্কিন বুঝে প্রবলেম বুঝে তাকে সেটাকে রেকমেন্ড করো রেকমেন্ড সেটা। করি। কোরিয়ান গ্লাস স্কিন হুম, যে মেডিফেশিয়াল, হুম, হুম। আমরা যে কোরিয়ান গ্লাস স্কিন মেডিফেশিয়ালটা করি সেটা কিন্তু অন্য, মানে এত সারা ভারতবর্ষে প্রচুর হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন, আমাদেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা। আমাদেরটা অ্যাকচুয়ালি রেজাল্ট যে আমরা দিই সেটার গ্যারেন্টি থাকে, এবং তার সাথে কোরিয়ান গ্লাস স্কিনের যে জিনিসগুলো আমরা ইউজ করি, মানে যে প্রোডাক্টস ব্যবহার হুম, করি হুম। বা মেটেরিয়াল যেগুলো ব্যবহার করি, দে আর অল অফ ইউএস এফডিএ অ্যাপ্রুভড অ্যান্ড ভীষণ হাই গ্রেড। তো স্কিনে কোনো রকম ক্ষতি হওয়ার কোনো কিন্তু চান্স। চান্সই নেই। আচ্ছা, তুমি তো এটা নিয়ে কাজ করছো। এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কেমন বুঝছো? অ্যাওয়ারনেস খুব মানে বেশ ভালো বলতে গেলে, অনেস্টলি অল ওভার ইন্ডিয়া প্রচুর অ্যাওয়ারনেস, কিন্তু একটা ছোট্ট সমস্যাও এটার সাথে দেখা দিচ্ছে। সেটা হচ্ছে মানুষের মধ্যে অনেক মানে যারা শুনছে, মানে ইউটিউবের ভিডিও দেখছে বা ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখছে, হুম। সেগুলো দেখে কিন্তু খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে এবং যা তা মানে ভুল জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, ভুল জায়গায় চলে যাচ্ছে, এবং তার সাথে ওনারা যেটা পাচ্ছেন সেটাই কিন্তু, যেটা মার্কেটিং হচ্ছে সেটাই অনলাইনে কিনছে, কারণ এখন সবই অ্যাভেলেবেল, কিনে সেটা কিন্তু মুখের মধ্যে ইউজ মাখছে। করছে। এবার তার ফলে কি হচ্ছে, অনেকে নানান রকম নানান সমস্যা দেখা দিচ্ছে। যেমন এক ধরনের পিল হয় যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, তারা সেগুলো কিনছে, মুখে মাখছে, স্কিনে কিন্তু বার্ন হয়ে যাচ্ছে। তো অ্যাওয়ারনেসটা এখনও কিন্তু প্রপার জায়গায় যায়নি, বাট দেয়ার ইজ অ্যান অ্যাওয়ারনেস, কারণ এই যে চিকিৎসাগুলো এইগুলো কিন্তু শুধুমাত্র আগে সেলিব্রিটিরা করতো বা যারা ক্যামেরার সামনে আসছে বা তাদের খুব মানে পাবলিক অ্যাপিয়ারেন্স দিতে হয় হুম, তাদের হুম। ক্ষেত্রে কিন্তু এগুলো ছিল। এখন দেখা যাচ্ছে কিন্তু মাস যারা আছে তারাও কিন্তু এই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল করছে। তার কারণ মানে তারাও সুন্দর থাকতে চায়। হুম, হুম। প্রত্যেকেই কিন্তু মানে নিজের স্কিন সম্বন্ধে খুব সচেতন, চুল সম্বন্ধে খুব সচেতন, এবং মানে ৫০-এ গিয়েও ৬০-এ গিয়েও কিন্তু তারা মেইনটেইন করছে নিজেকে। তো আমাদের সার্ভিসেস যারা অ্যাভেল করে, আগেন যেটা বললাম যে ১৬ বছর থেকে ৭০ বছর বয়স অবধি সবাই করে। ইভেন ইয়াংস্টার্সদের মধ্যে মানে ১৬ বছর বয়সেও দেখা যাচ্ছে তার অ্যাকনে আসে, সেটা নিয়েও সে কতটা কনসার্ন যে না দাগ হলে হবে না, আমাকে এটা রিমুভ হুম, করতে হুম। হবে। তো এই জায়গাগুলো আছে। তবে মিথের ব্যাপারে যেটা বলি যে অনেকেই ভুল ধারণা, এই অ্যাওয়ারনেস করতে গিয়েই অনেক ভুল ধারণা হয়ে যাচ্ছে যে সে বোধহয় ওই অনলাইনের প্রোডাক্টগুলো মাখলেই খুব সুন্দর স্কিন হয়ে যাবে। এটা কিন্তু নয়। সবসময় মাথায় রাখতে হবে যে যে জিনিস দিয়ে মুখের চিকিৎসা করা হয় সেগুলো কিন্তু খুব হাই পোটেনশিয়াল জিনিস। তো সেটা সবসময় একজন ডাক্তারের আন্ডারে কিন্তু অবশ্যই সেটা করা উচিত। হুম।
একজন প্রপার ট্রেন হুম, থেরাপিস্টের হুম। দ্বারাই লেজার করানো উচিত। এই যে বাড়িতে গিয়ে লেজার হচ্ছে, সেটা কিন্তু একদমই অবশ্যই করা উচিত মানে নয়। কারণ কিছুটা বিউটিশিয়ান শিখেই আজকাল অনেকে হ্যাঁ, এগুলো শুরু লেজার করে একটু দিচ্ছে। হাতে করে নিচ্ছে, সম্পূর্ণটা জ্ঞানটা হ্যাঁ, তাদের থাকছে না। থাকছে না এবং সেটা শুরু করে দিচ্ছে। হুম, হুম, এটা কিন্তু খুব ভুল। যে হুম। লেজার মেশিনগুলো ইউজ করছে সেটাও কিন্তু সেফ নয়, সে থেকে ক্যান্সার হতে পারে। তো আচ্ছা। একমাত্র ইউএস এফডিএ অ্যাপ্রুভড যে মেশিনগুলো আছে, সেই মেশিনের দ্বারাই কিন্তু নিজেদের ট্রিটমেন্ট করানো উচিত। এবং যেটা বললাম যে ট্রেন্ড প্রফেশনাল, সেটা ট্রেন্ড থেরাপিস্ট হতে পারে, ট্রেন্ড এস্থেটিশিয়ান অথবা ট্রেন্ড কসমেটোলজিস্ট এবং অফকোর্স ডার্মাটোলজিস্ট তো আছেই। ওনাদেরই এটা মেনলি এতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রেখে নিজের যে সার্ভিস প্রোভাইডার তাকে প্রপারলি সিলেক্ট করেই কিন্তু এই চিকিৎসায় এগোনো উচিত। তো আমাদের দর্শকদের তোমার কি বলার কি আছে বলো? সবাইকে এটা বলার আছে আমার যে স্কিন বি এস্থেটিক, চার মাথার হাজরা, চার মাথার মোড়ে, সেখানে কিন্তু অবশ্যই আসতে হবে এবং সেখানে এসে দেখতে হবে আমাদের যে নতুন ধরনের টেকনোলজি। ইনফ্যাক্ট আমরা স্কিন বিতে যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে কিছু টেকনোলজি আছে যেটা আমরাই প্রথম নিয়ে এসেছি এবং আগেও অনেক আনতে চলেছি, সত্যি কথা বলতে। তো সেই জিনিসগুলো অ্যাভেল করতে হবে, এসে নিতে হবে। আমাদের বেস্ট যে কোয়ালিটি জিনিস সেগুলো দিয়ে কাজ করা হয়, বেস্ট সার্ভিসেস প্রোভাইড করা হয় অ্যালং উইথ দ্য বেস্ট বাজেট। সো আই হোপ এভরিবডি উইল গিভ ইট আ ট্রাই। আমাদের আগেও অনেক প্ল্যানিং আছে নেক্সট কিছু বছরের মধ্যে। ইনফ্যাক্ট আমাদের খুব শিগগিরই আরেকটা ব্রাঞ্চও খুলছে সল্টলেকে। ধন্যবাদ। এবার আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে লাস্ট পার্টে। এখানে আছে ট্যারো সেশন। ৩টে কোয়েশ্চেন করতে পারবে তুমি, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একটা করে কার্ড পিক আপ। রেডি? রেডি। প্রথম কোয়েশ্চেন। আমার স্কিন বির ব্র্যান্ডটাকে এক্সপ্যান্ড করার আছে, আরও কয়েকটা ক্লিনিক খোলার আছে, সেটা কি সম্ভব হবে? যে কোনো একটা টাস্ক পিক আপ করো। সম্ভব হবে। কামিং ডেজে তোমার খুব ভালো প্রসপেক্ট রয়েছে। যেভাবে তুমি হার্ডওয়ার্ক করছো, প্রচুর হার্ডওয়ার্ক করছো, এটা বোঝা যাচ্ছে কার্ডে। এবং এই হার্ডওয়ার্ক নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, প্রচুর নলেজ আছে তোমার এই বিষয়টাতে, সেটাও দেখা যাচ্ছে কার্ডে। এগিয়ে যেতে পারবে, খুব ভালো জায়গায় এগিয়ে যেতে পারবে, অনেকটা উন্নতি করবে। এটা হচ্ছে রাহুর কার্ড। কিন্তু একটু রাহুর কার্ড হলে কি হবে, মানে তোমাকে খুব হার্ডওয়ার্ক করাবে। যত তুমি হার্ডওয়ার্ক করছো তার থেকেও আরও বেশি করলে ভালো হয়। মানে যত হার্ডওয়ার্ক করবে তত এগিয়ে যাবে, খুব ইজি হবে না তোমার এটা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আমার স্কিন কেয়ার লাইনে একটা করার প্ল্যান আছে, একটা নতুন জিনিস যেটা আগে কখনো হয়তো কেউ এই স্কিন কেয়ার প্রোডাক্ট শোনেনি। তো সেই জায়গাটা আমি কতটা সাকসেসফুল হব? তোলো। কিছু কাজ যেগুলো তুমি করছো, কয়েকটা কাজ হয়তো তোমার ক্লোজ করতে হবে, আর নতুন কাজ শুরু হবে। এটা যেটা কার্ড আছে সেটা হচ্ছে কিছু জিনিসের এন্ড হবে, কিছু নিউ শুরু হবে। তো তুমি নিউ কার্ডের জন্য কোয়েশ্চেন করেছো, নিউটা শুরু হবে, নিউ বিগনিং। কিন্তু কিছু কাজ তার মধ্যে আছে যেগুলো হয়তো তোমাকে পরবর্তীকালে বন্ধ করতে হতে পারে। সেটা এখন তোমার প্রফেশনে আমি তো নেই, আমি বলতে পারবো না ঠিক কোনগুলো। তুমি সেগুলো হয়তো ধীরে ধীরে বুঝতে পারবে। কিন্তু নিউ বিগিনিং হবে, যেটা তুমি করতে চাইছো সেটা হবে। এবার থার্ড কোয়েশ্চেন। আমার ব্র্যান্ডটা আমি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড ফেমাস করতে চাই, সেটা কতটা সম্ভব হবে? তোলো কার্ড। সম্ভব একেবারে হবে না সেটা বলবো না, এটা শুক্রের কার্ড উঠেছে তোমার। তো এখন তুমি খুব মানে একটা ক্লাস্ট্রোফোবিক সিচুয়েশানে আছো। মানে অনেক কাজের চাপ হতে পারে, সে কারণে হতে পারে, বা নতুন কিছু করতে চাও এখনো পারছো না, সে কাজে হতে পারে। ক্লাস্ট্রোফোবিক আছো, হবে এটা তুমি যদি শুক্রের কোনো রেমেডি করো, মানে ভেনাসের। আচ্ছা। ভেনাসে যদি রেমেডি করো তাহলে তুমি যেটা অল ওভার ইন্ডিয়া বলছো সেটা হবে। ভেনাসের কারণে তোমার একটু আটকে যাবে, না হলে কাজটা। আচ্ছা।
এবার ভেনাসের তুমি রেমেডি কিভাবে করবে সেটা তুমি মন্ত্রশক্তি দিয়েও হতে পারে, সেটা হতে পারে তুমি স্টোনে গেলে বা আরও অন্য কোনো রেমেডি হলে, কিন্তু রেমেডিটা ভেনাসের হবে। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ দৈপায়িকা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তোমার কথা অনেক জানতে পারলাম আমরা, দর্শকরাও আশা করি অনেক কিছু জানতে পেরেছেন দৈপায়িকার থেকে। তো আমাদের তরফ থেকে তোমার কাছে একটা ছোট্ট গিফট, ধরো। অনেক ধন্যবাদ। If you are looking for a genuine solution to all your skin problem, then this video is for you. Hi, I am Dr. Doipaika Chakraborty, founder and owner of SkinBee Aesthetic and Wellness. SkinBee में हम लोग हर तरीके का प्रोसेस करते हैं, हेयर रीग्रोथ ट्रीटमेंट, स्किन ट्रीटमेंट, मेडिफेशियल्स। आज अनुभव को हम लोग बायोरिपिल दे रहे हैं। उनका नोड्यूलर सिस्टिक एक्ने है, सो टुडे वी डिड बायोरिपिल फॉर हिम। हम लोग पहले क्लेंजिंग किया, देन वी डिड अ ऑक्सीजेट पिल फॉर हिम एंड देन वी हैड गिवन हिम अ एलईडी लाइट। आज रिया के लिए मैंने मेडिफेशियल रिकमेंड किया है। हम लोगों ने उनको ब्राइटनिंग पील दिया है, लेजर ट्रीटमेंट किया है एंड देन वी हैड डन लिटिल बिट अल्ट्रासाउंड, जो ब्राइटनिंग सिरम्स होते हैं उसके साथ अल्ट्रासाउंड करके स्किन के अंदर उसको पेनिट्रेशन कराया है। देन वी हैड गिवन हर अ स्पेशल मास्क जो कि स्किन में ब्राइटनिंग में एनहांस करेगा, ग्लो में एनहांस करेगा।